বন্ধন নিউজ, সত্যের বন্ধন। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর তৈরি কাটরা মসজিদে শিব মন্দির। মুর্শিদ কুলি খাঁর নামেই মুর্শিদাবাদ জেলা। হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান, মুসলিম ধর্ম গ্রহণ করে হয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ, যিনি তৎকালীন ভারত সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে বাংলার নবাবির দায়িত্ব পান। মুর্শিদাবাদের যুগে এই কাটরা মসজিদ তৈরি করেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। জীবনের শেষ লগ্নে এসে মুর্শিদাবাদে কাটরা মসজিদে তিনি একটি শিব মন্দির তৈরি করেন, যেখানে এখনও শিবের আরাধনা হয়। পবিত্র মহরম উৎসবে বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। কাটরা মসজিদ বাংলা, বিহার, উড়িষ্যার ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল মসজিদ, এবং এখানে একটা শিব মন্দিরও পাবো। তবে আমরা যে সাইড দিয়ে ঢুকছি এটা হচ্ছে মসজিদের ব্যাক সাইড। মসজিদের ব্যাক সাইড কোন দিক হয়? পশ্চিম দিক, আর ফ্রন্ট সাইড হয় পূর্ব দিক। তবে এখন ব্যাক সাইডটা হয়ে গেছে ফ্রন্ট সাইড, আর ফ্রন্ট সাইডটা হয়ে গেছে ব্যাক সাইড, কারণ এই মেন রোডটা হয়ে যাওয়ার জন্য। তবে আমরা এই মসজিদের দুই কোণে দুটো মিনার পাচ্ছি। এই মসজিদের চার কোণে চারটে মিনার ছিল। সামনেকার দুটো হাইটে ছোট, পেছনকার দুটো হাইটে বড়। তবে এই মিনারগুলোর কাজ হচ্ছে মুর্শিদ কুলি খাঁ এক একটা মিনারে উঠে তখনকার দিনে একনলা দূরবীনের সাহায্যে এক একটা নদী বন্দর দেখতেন। কোন জাহাজ আসছে, শত্রু জাহাজ আসছে কি মিত্র জাহাজ আসছে কি ব্যবসায়িক জাহাজ আসছে, এইগুলো দেখতেন। আর মাঝে মাঝে যে ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলোতে এই এলাকার নজর দেওয়ার জন্য সিকিউরিটি পাহারা থাকতো। তবে এর উপরে ওঠার জন্য সিঁড়ি আছে, সিঁড়িতে কোনো গার্ড নেই। দর্শকরা ভিড় করে উঠতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, এর ফলে দর্শকদেরকে আর ভেতরে অ্যালাউ করা হয় না। এই যে উপরকার ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো ছিল তখনকার দিনে মাদ্রাসা, হাই স্কুল। 700 স্টুডেন্ট নবাবী খরচে থাকা, খাওয়া প্লাস পড়াশোনা করতো। কিভাবে করতো আমি ভেতরে নিয়ে গিয়ে বলবো। আর নিচেকার ঘরগুলো ছিল তখনকার দিনে অতিথিশালা। তখন তো হোটেল ফোটেল লজ ফজ ছিল না। বিদেশি যারা মেহমানরা আসতো তাদেরকে এইসব ঘরে থাকতে দেওয়া হতো। তবে তখনকার লোকের হাইট খুব বেশি ছিল, 6 ফুট 7 ফুট হাইট ছিল। তবে গেটগুলো ছোট করা হতো, কারণ মসজিদ মন্দিরে যেতে গেলে শ্রদ্ধাভাবে যেতে হয়। আমরাও যাব, নাহলে কপাল ফেটে যেতে পারে। এগিয়ে আসুন। হ্যাঁ, অনেক বড় নাম ছিল, সেটাই একটা টাইটেল যোগ। হ্যাঁ, আমি ছোট্টর মধ্যে মুর্শিদ কুলি খাঁ বাচ্চা বয়সে কি হারিয়ে গিয়ে হোক বা গরিবী অবস্থায় হোক, এক মুসলমান হাজি সাহেবের কাছে উনি বিক্রি হয়ে যান। তো যে হাজি সাহেব ওনাকে কিনে নিয়ে গিয়েছিলেন, উনি মারা যাওয়ার পর ওনার ছেলেরা ওনাকে আজাদ করে দিলেন যে তুমি আমার বাবার গোলাম ছিল, বাবা মারা যাওয়ার পর তোমাকে আজাদ করে দিলাম, তুমি যদি বাড়ি ফিরে যেতে চাও তুমি স্বেচ্ছায় যেতে পারো। তো উনি পিতৃ পরিচয় পেয়ে বাড়ি ফিরে আসেন। যেহেতু উনি মুসলমান ঘরে খেয়ে মানুষ হয়েছেন, বড় হয়েছেন, তখন জাতি ভেদটা ছিল। ওনার জাতিতে ওনাকে আর উঠতে নেই। উনি মনের দুঃখে আবার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোনোরকমভাবে ঔরঙ্গজেবের বাড়িতে পাহারাদার হিসেবে চাকরি পান। ঔরঙ্গজেবের জীবনে আপনারা অনেকেই জানেন, উনি যতই জাল্লাদ ছিল যা ছিল, কিন্তু আরেক ধার দিয়ে খুব ধার্মিক লোক ছিলেন। ওই যে উনি নিজস্ব মেহনত করা পয়সা খেতেন, যেমন টুপি সেলাই করতেন, ছোট ছোট বই লিখতেন, খেজুরের পাটি সেলাই করতেন। এইগুলো মার্কেটে পাঠিয়ে যেটা বিক্রি হতো এইটি উনি অন্য খেতেন। কারণ ওনার একটা ঈশ্বরিক ক্ষমতা ছিল। উনি প্রত্যেক দিন নিজের মহলের কোরআন পাঠ করতেন। ওনার মিয়ান থেকে তারওয়াল বেরিয়ে সাইডে গার্ড দিত, মানে ঘুরত। তো কোনো একটা দিন পড়াতে একটা লাইন ভুল হয়ে যায়, সেদিন কিন্তু সেই অস্ত্রটা ওনার প্রয়োগ হয়নি। উনি নিজের মহলে আছালি পাছালি করতে থাকেন যে আমার ক্ষমতাটাকে নিশ্চিহ্ন হয়ে গেল। তো মুর্শিদ কুলি খাঁ বাড়িতে পাহারাদার হিসেবে চাকরি করেন। বলেন, হুজুর আপনার কী হয়েছে, আপনি আজকে এত চিন্তিত কেন? বলে, তোমাকে বলা চিন্তা দূর হবে হুজুর, অন্তত মনটা হালকা হবে। বলুন যে আমার যে প্রত্যেক দিন যে ঈশ্বরিক ক্ষমতাটা প্রয়োগ হয় সেটা আজকে হয়নি, এই নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি, আমাকে কোনো বিরক্ত করো না। তো মুর্শিদ কুলি খাঁ বলেন, হুজুর গোস্তাকে মাফ করবে, আগে অন্যায় বলা গেলে গর্দন কাটা যেত। সেই ভয়ে আগে ক্ষমাটা স্বীকার করে নিয়ে বলেন যে আপনার পড়াতে একটা লাইন ভুল হয়েছে। বলে, তুমি পড়া জানো? বলে, না হুজুর আমি জানি না, তবে আপনি রেগুলার যেটা পড়েন সেটুকু শুনে শুনে আমার স্মরণ শক্তি হয়েছে, সেই হিসেবে বলতে পারলাম। আমি একজন মুসলিম, একটা কোরআন শরীফ মানে জানেন 30টা পারা, 30টা পারাতে 30টা করে পেজ থাকে, মানে কত বড় বই। এটা কিন্তু হাজি সাহেব করতেন, ওনার কাছেও শুনতেন আর এনার কাছেও শুনতেন। শুনে শুনে পুরো কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। যে না দেখে কোরআন শরীফ পড়তে পারে তাকে বলা হয় কোরআনে হাফেজ। তো এনাকে স্নান টান করিয়ে পাক সাফ করিয়ে বললেন যে তোমার কতটুকু মুখস্থ আছে বলে।
ইনি বই দেখে বলতে লাগলেন, না দেখে বলতে লাগলেন, আর উনি বই দেখে মিলাতে লাগলেন। যখন উনি না দেখে বলতে লাগলেন, ঔরঙ্গজেব অস্ত্রটাকে খালি সাইড ঘুরছে, ওর কিন্তু 3 সাইডে ঘুরতে লাগলো, এত স্পিডে ঘুরতে লাগলো। যখন উনি পড়বে মানে আমল করবে, তখন ওনাকে আর কেউ মারতে পারবে না। এই ঔরঙ্গজেবের ভয় হয়ে গেল, কিন্তু আমার চেয়েও ক্ষমতা বেশি হয়ে গেল, হয়তো কোনো সময় আমাকে বিট্রে করতে পারে, তাহলে এতে কী করবো, আমার কাছ থেকে ফিরে চলবে। তখনকার দিনে বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেটের কর আদায় করার জন্য দিল্লির ওখান থেকে যাকেই পাঠানো হতো, হয় সে মারা পড়ে যেত, নচেত পালিয়ে যেত, কেউ কর আদায় করতে পারত না। ঔরঙ্গজেব চিন্তা করলো, হয় এ কর আদায় করবে, নচেত মারা যাবে, কিন্তু ওর থেকে তো আমি দূরে থাকবো। এই চিন্তা করে পাঠিয়ে দিল। কত সালে? 1700 সালে। আগে বাংলার রাজধানী কোথায় ছিল? ঢাকা। এই ঢাকা থেকে স্থানান্তর করে 3টে স্টেটের রাজধানী নিয়ে আসেন এই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের আগে নাম ছিল মকসুদাবাদ। এই মুর্শিদ কুলি খান নাম অনুসারে হলো মুর্শিদাবাদ। কত সালে? 1701 সালে। তবে উনি দেওয়ান হিসেবে এলেন, নবাবি পেলেন কী করে? নিজের ছেলে নিজে গর্দন নিয়েছেন। তার কারণ হচ্ছে এখান থেকে বাৎসরিক 1.5 লক্ষ টাকা কর আদায় করে দিল্লি পাঠাতে হতো। তো এখান থেকে দিল্লি যাওয়ার জন্য তখনকার দিনে প্লেন বা জাহাজ বা ট্রেন ছিল না। কিসে যেত? হাতির পিঠে আর ঘোড়ার পিঠে। 3 মাস যেতে লাগতো, 3 মাস আসতে লাগতো। তো সবসময় তো দেওয়ানকে যাওয়া সম্ভব নয়। মুর্শিদ কুলি খান ছেলেকে দিয়ে 1705 সালে কর পাঠানো হয় দিল্লি। তার আগে বলে দিই, যে ট্যাক্স নিয়ে যেত তার আসা যাওয়ার পুরো খরচটাই বহন হতো রাজকোষের পয়সা, কোনো এক্সট্রা পকেট মানি দরকার হতো না। আর মুর্শিদ কুলি খান ছেলে কোনো এক্সট্রা পকেট মানি নিয়ে যায়নি, ভুলে গিয়েছে। তো রাস্তায় যেতে যেতে কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, এক ভিখিরি এসে খুব বিনতি করে যে আমাকে কিছু ভিক্ষা দেওয়া হবে। তো মুর্শিদ কুলি খান ছেলে বলে যে আমি কোনো এক্সট্রা পকেট মানি আনিনি, আমার কোনো এক্সট্রা পয়সা নেই, আমি দিতে পারবো না, যা কিছু আছে রাজকোষের আনা। তো ভিখিরি বলে যে আমার ছেলেপেলেরা কয়েকদিন ধরে অনাহারে আছে, আপনি যদি কিছু ভিক্ষা না দেন তাহলে আমার ছেলেপেলেরা মারা যেতে পারে, আপনাকে কিছু দিতেই হবে। খুব বিনতি করাতে রাজস্ব কর থেকে একটা টাকা তুলে দিয়ে দেন ভিখিরিকে। এটা কিন্তু দিল্লির সম্রাটকে বলতে ভুলে যান, ওইখান থেকে বাই ফরমান আসছে, তুমি যা কিছু পাঠিয়েছিলে সব কিছু বুঝিয়া পাইলাম, কিন্তু রাজস্ব করে একটা টাকা হিসেবে কম আছে। ইনি পুরো খাজাঞ্চি সবাইকে তলব করেন, সবাই বলেন যে আমরা পাই মিলিয়ে দিচ্ছি, কোনো মতেই কম হতে পারে না। কিন্তু নবাবের ফরমান পেয়েছেন, সবাইকে শাস্তি দিচ্ছেন। শাস্তি দেওয়া দেখে মুর্শিদ কুলি খান ছেলে দেখছেন আমি অন্যায় করেছি, শাস্তি অন্যরা পাচ্ছে, এটা উচিত নয়। বাবাকে সত্যটা প্রকাশ করলেন, যাহা সত্যটা প্রকাশ করলেন, ম্যান থেকে তরোয়াল বের করে একটাই মাত্র ছেলে গর্দন থেকে আবার এক টাকা মাথায় লাগিয়ে দিল্লি ফরমান পাঠিয়েছে। কি বলেন যে আপনার বিনা আদেশে যে রাজকোষের আমানত থেকে একটা টাকা ভিখিরিকে দিয়েছে তার শাস্তি তাকে দেওয়া হবে। ঔরঙ্গজেবের মাথায় হাত যে আমি এই ফরমান পাঠানোর জন্য নিজের ছেলে নিজে গর্দন নিয়ে নিল, এর মতো আর সতলোক আমি আর জীবনে পাবো না। ওইখান থেকে বাই ফরমান আসছে 1706 সালে, এতদিন তোমাকে দেওয়ান হিসেবে রেখেছিলাম, আর তোমাকে দেওয়ানি করতে হবে না, এই 3টে স্টেটের নবাবি দিয়ে দিলাম। এই হলো নবাবির শুরু। তবে এই মসজিদটা তৈরি করেন উনি শেষ জীবনে 1723 থেকে 25-এর মধ্যে মুরাদ কুরাইশকে দিয়ে 2 বছরে এটাকে কমপ্লিট করেছিলেন। তবে ওনার একটা উদ্দেশ্য ছিল 1707 সালে শেষ জীবনে এই মসজিদটা তৈরি করেন। এই মসজিদটা তৈরি করার পর শিব মন্দিরে তৈরি করবেন, কারণ ওনার চিন্তাধারা উনি শেষ জীবনে এই মসজিদটা তৈরি করেন। মসজিদটা তৈরি করার পর উনি একটা শিব মন্দিরও তৈরি করে দেন, যেহেতু উনি ব্রাহ্মণ সন্তান ছিলেন। হ্যাঁ, শেষ জীবনের ধর্মবিদ। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়,
সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. এই গরমকালে বিদ্যুতের বিলের পারদ ক্রমশ চড়ছেই। গরমের হাত থেকে রেহাই পেতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার ঘরেই 24 ঘন্টা পাখা ঘুরছে, হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান। এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে। আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেভার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা। সাধারণ মানুষকে বিদ্যুতের বিলের খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফ্যান। Number one BLT fan in India, I don't know. So they are also using the same exact setting. কোথায় আমরা মানে ছোট থেকে বড় জিনিস কি করতে পারি সেটাকে মানে এনভায়রনমেন্ট তো আমরা আমাদের প্যাকেজিংয়ে স্টাইরোফোমটা কমপ্লিট শুনেছি আমাদের কোনো প্যাকেজিংয়ে স্টাইরোফোম নেই। আর ভবিষ্যতেও আমাদের উদ্দেশ্য আমাদের চেষ্টা যে আমরা প্লাস্টিকটাও আস্তে আস্তে কমিয়ে দেবো বা মিনিমাইজ করবো যতটা আমরা পারবো আমাদের ক্ষমতা আমরা মানে প্লাস্টিকটাও ইয়ে করে দেবো। এই মুহূর্তে যেটা আমরা যে প্যাকেজিং এটা করছি রিসাইকেবল প্যাকেজিং, পেপার বক্স প্যাকেজিং আর রিসাইকেল।